আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু ও আহত 35 জন। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থায় আশঙ্কাজনক। কোটা সংস্কার করে সংসদে বিল পাশের দাবিতে আন্দোলনের ঘোষণা। বিকেল 3:30 থেকে সারা বাংলাদেশ ব্লকেট কর্মসূচি। 4 দিনের সফরে আজ বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন সহযোগিতা সহ 20 সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। এবং কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে শায়েখ সিরাজ সহ 22 জন এআইপি সম্মাননায় ভূষিত। পাবেন সিআইপিদের মতোই সুবিধা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জন মারা গেছেন, আহত হয়েছেন প্রায় 35 জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রোববার বিকেল 5:15টার দিকে শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সৈয়দ অদিতের রিপোর্ট। বগুড়া শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে বিকেল 5টার দিকে রথযাত্রাটি বের হয়। শহরে আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে গেলে 4 জনের মৃত্যু হয়। অপর একজনকে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আলোক, আতসী, নরেশ, রণজিতা। হাসপাতালে মারা যাওয়া একজন নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। সৈয়দ অদিত, চ্যানেল আই। কোটা পদ্ধতি সংস্কার করে জাতীয় সংসদে বিল পাশের 1 দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন, সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য যৌক্তিক পর্যায়ে কোটা করতে হবে। বিকেল 3:30 থেকে সারা বাংলাদেশ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন তারা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিকেল 3:45টায় রাজধানীর শাহবাগ মোড়, সায়েন্স ল্যাব, চানখারপুল, নীলক্ষেত, তাঁতিবাজার, শেরেবাংলানগর সহ প্রতিটি পয়েন্টে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা। দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে তারা। 4.5 ঘন্টার অবরোধে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী। সব ধরনের কোটাই আমরা বাতিল চেয়ে শুধুমাত্র অনগ্রসর জাতির জন্য অল্প পরিমাণে রাখা, এটার পক্ষে আমরা। বিদ্যমান কোটা ব্যবস্থার সমস্যা হচ্ছে যে এটি আসলে যুগের সাথে এখন ফিজিবল না। প্রতিটি যোগ্য স্থানে মেধাবীদের সুযোগ দিয়ে দেশকে ডিজিটাল এবং স্মার্ট করার পক্ষে কাজ করুন। প্রকৃত মেধার মূল্যায়নের দাবি শিক্ষার্থীদের। 56% যদি একটা চাকরিতে কোটা থাকে, তার মানে সাধারণ শিক্ষার্থী পাচ্ছে 44%। তাহলে তো যাদেরকে সুবিধা বঞ্চিত ওদের সুবিধা দিতে গিয়ে আমরাই সুবিধা বঞ্চিত হয়ে যাচ্ছি। এটা তো একটা প্যারাডক্সের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমরা অবস্থান নিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা যাব না। এটা অবশ্যই এক ধরনের মেধাবীদের সাথে প্রতারণা এবং মেধার সাথে প্রতারণা করা। 5 থেকে 10% থাকতে পারে, কিন্তু এটার জন্য আপনি 56% একটা কোটা আমাদের উপর চাপিয়ে দিতে পারেন। রাত 8টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের 1 দফা দাবি ঘোষণা করেন। আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই, সেই দেশে কেন মেধাবীরা থাকবে? আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি, সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমরা পূর্বেই ঘোষণা করেছি। আর আমাদের যে ব্লকেট কর্মসূচি, সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে ব্লকেট চলবে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে পরিপত্র জারি করে সরকার। গত 5 জুন কোটার পরিপত্র বাতিলের রায় দেয় হাইকোর্ট। রায়ের পর থেকে পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 1 জুলাই থেকে এই আন্দোলন চলছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
4 দিনের সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। তার চীন সফরে বাণিজ্য বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন সহযোগিতা সহ 20টির মতো সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 জুলাই দুপুর 2টায় প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে 2019 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা ও অসৎ রাজনীতিবিদ এই তিনে মিলে গোটা রাষ্ট্রকে কবজা করে ফেলেছে। সমাজ গবেষণা কেন্দ্রের ভার্চুয়াল আলোচনায় জ্যেষ্ঠ অর্থনীতিবিদেরা এই মন্তব্য করেছেন। রাজনীতিবিদদের শুভবুদ্ধির উদয় না হলে এই দুষ্ট চক্র থেকে অর্থনীতি এমনকি দেশ বাঁচানো যাবে না বলে মনে করছেন তারা। রিজভি নেওয়াজের রিপোর্ট। ব্যাংকিং খাতের রাজনৈতিক অর্থনীতি নিয়ে সমাজ গবেষণা কেন্দ্রের আলোচনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন দেশ ও দেশের বাইরে থাকা বরেণ্য অর্থনীতিবিদ ও সমাজচিন্তকরা। খেলাপি ঋণ ৯/৬ নীতির উদ্ভবের কারণ ব্যাংক মার্জার এবং ঘাটতি মেটাতে ব্যাংক থেকে সরকারের ধারকর্য, এই বিষয়গুলো নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ এম আকাশ এবং বিরূপাক্ষ পাল। যে রাষ্ট্র যাদের দ্বারা দখলকৃত বা ক্যাপচার্ড হয়ে গেছে এবং যারা রাষ্ট্রের শাসক শ্রেণী, তারা হয়তো এই পলিসির সমর্থক। শাসক শ্রেণী এরাই হয়ে থাকেন, খেলাপি ঋণ গ্রহীতারা যেই ব্যবসায়ী, সেই ব্যবসায়ী শ্রেণী যদি হয়ে থাকেন, তাহলে ইচ্ছা থাকলেও রাষ্ট্র তার প্রতিষ্ঠানগুলোকে এই ঋণ আদায়ের দায়িত্বে সক্রিয় রাখতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের বোর্ডে যারা আছেন তাদের মিনিটস গুলো বিদেশে যেভাবে আমরা তথ্য থাকে, তথ্যের প্রবাহ, এটা ফাঁস করতে হবে। তারা কি কথা বলেন, সেখানে তো ব্যক্তিগত কথা হয় না, এটা রাষ্ট্রীয় কথা। সম্প্রতি সাংবাদিকদের যে তাড়িয়ে দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে, দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছে, তার পিছনে কোনো যুক্তি নেই এবং সেখানে ফেডের যুক্তি দেওয়া হচ্ছে। ফেড বললেই ফেড হয়ে যাওয়া যায় না, ফেডের আরো কিছু গুণাবলী ভিতরে থাকতে হয়। এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় 3 আলোচকই ব্যাংক খাতের লুটপাটের জন্য রাজনীতির পৃষ্ঠপোষকতাকে দায়ী করেন। A class of people have evolved who have not just captured the state but have become the state itself. যে it is reflection of একটা weak state capacity, একটা weak regulatory environment, একটা state capture দেখছি of a segment of a business elite, এবং একটা dominance of cronies at a high degree of rent seeking activities. Political realizationটা আনতে হবে যে কালকে থেকে ব্যাংকিং সেক্টর অ্যাবিউজ করা যাবে না। আসবে নাকি সেটা আমি জানি না। উইলফুল ডিফল্টার যারা লোনটাকে লুণ্ঠন করেছে, তাদের মধ্যে একটা বড় অংশকে আইনের আওতায় আনা হচ্ছে। সেই এক্সাম্পলটা, সেই ইয়েটা সেট করতে, ডেমনস্ট্রেশন এফেক্টের জন্য সেটা সেট করতে হবে। অর্থনীতির পাশাপাশি সামনের দিনে রাজনীতি বিষয়ে আলোচনার আয়োজন করবে 80-র দশকের প্রতিষ্ঠিত সমাজ গবেষণা কেন্দ্র। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 22 জনকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েখ সিরাজ সহ অন্যদের এই সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। কৃষিক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দিল সরকার। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃষক ও কৃষি উন্নয়নে কাজ করা ব্যক্তিদের সম্মানিত করা হয়। দেওয়া হয় কার্ড, ক্রেস্ট ও প্রশংসাপত্র। 4 দশকের বেশি সময় কৃষি নিয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েখ সিরাজকে দেওয়া হয় এই সম্মাননা। এই ছোট্ট একটা ভূখণ্ডের ভেতরে যে মানুষগুলো জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, সম্প্রসারণ এবং সর্বোপরি মাঠ পর্যায়ে কাজ করে খাদ্য নিরাপত্তার ইস্যুটি নিশ্চিত করেছে, তারাই সবচাইতে বেশি অবহেলিত ছিল। কিন্তু বিগত সময়ে যদি আমরা হিসেব করে দেখি, যেহেতু বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা ইস্যুটিকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আমি একটি কথা না বললেই পারি না, প্রধানমন্ত্রীর কথা। উনি
বেশ কয়েক বছর আগে থেকে প্রতি ইঞ্চি জমির কথা বলে আসছেন, খালি ফেলে রাখা যাবে না। এই কথাটি কিন্তু উনি নিজে বলে শুধু ক্ষান্ত হননি, উনি ওনার নিজের আঙিনায় সে কাজটি করে দেখিয়েছেন। কৃষিজাত বা প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখা, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াকরণ, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন, নিবন্ধিত কৃষি সংগঠন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক পেয়েছেন এমন ব্যক্তিদের এই সম্মাননা দেওয়া হয়। যোগ্যতা বিবেচনায় এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানান অতিথিরা। এর কারণ কি, ওই যে ছাদ কৃষি কথা বললেন, আজকে ঢাকা শহরে দেখা কম ছাদ দেখে যে ছাদ বাগান নাই। তো এই যে মানুষগুলো ছাদ বাগান করতেছে, এই যে অনুপ্রেরণাগুলো পাচ্ছে, নিশ্চয়ই এই সমস্ত কৃষক প্রেমিক যারা বিজ্ঞানী আছেন বা যারা এই উৎপাদনের সাথে সম্পৃক্ত আছেন তারা। আমরা কৃষির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। যান্ত্রিক যন্ত্রপাতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী 70 ভর্তুকি দিচ্ছেন। অভিব্যক্তি প্রকাশ করেন সম্মাননা পাওয়া ব্যক্তিরা। কৃষকরা যে যুগ যুগ ধরে লাঞ্ছিত নিষ্পেষিত হতো, সেখান থেকে আজ রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মানিত করা হলো। আমি অত্যন্ত খুশি হয়েছি। এআইপি সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিরা সিআইপিদের মতোই সুবিধা পাবেন। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে জরুরি ভিত্তিতে ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। তার হার্ট, কিডনি ও লিভার সহ নানান শারীরিক জটিলতা রয়েছে। 25শে জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় 12 দিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরছিলেন খালেদা জিয়া। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট এনফিএফ জয়ী হয়েছে। দ্বিতীয় দফা ভোটে দ্বিতীয় অবস্থানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট, আর তৃতীয় অবস্থানে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। তবে কোন জোট বা দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে ফ্রান্স। সুব্রত গাইনের রিপোর্ট। রোববার ফ্রান্সের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট। প্রথম দফার ভোটে 33% ভোট পেয়েছিল উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি আরএন। তবে এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার নির্বাচনে ফল বামপন্থীদের পক্ষে চলে যায়। এদিকে বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স পরাজিত হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া বুথ ফেরত জরিপের তথ্য মতে 577 আসনের পার্লামেন্টে 172 থেকে 215টি আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। তারা পেতে পারে 150 থেকে 180টি আসন, আর 115 থেকে 155টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে মেরিন লো পেনের দল ন্যাশনাল র্যালি। তবে ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন 289টি আসন, তাই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বামপন্থীদের জোট সরকার গঠন করতে হবে। তাই এবারে ঝুলন্ত পার্লামেন্ট গঠন করতে যাচ্ছে ফ্রান্স। এদিকে পরাজয় স্বীকার করে নিয়েছেন নির্বাচনের দুই প্রতিপক্ষ প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর জোট টুগেদার অ্যালায়েন্স এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালির নেতারা। এমনকি পদত্যাগের ঘোষণাও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল। অপরদিকে সরকার গঠন করতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বামজোটের নেতারা। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। মৌসুমের শেষ সময় যশোরের মৎস্যপল্লী খ্যাত চাচড়ায় মাছের রেণু ও পোনা বিক্রি বেড়েছে। 3 মাস বৃষ্টিহীনতার পাশাপাশি অতিমাত্রার তাপপ্রবাহ ও খরায় রেণু ও পোনা উৎপাদন ব্যাহত হয়েছে। প্রজনন মৌসুমে মাছ চাষিরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়লেও মৌসুমের শেষে এসে ক্ষতি পুষিয়ে নিতে পারছেন তারা।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শরীয়তপুরে পদ্মার ভাঙন রোধে আগাম জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। বাঁধ ঝুঁকিমুক্ত রাখতে ফেলা হবে ৩৪ লাখ জিও ব্যাগ। এতে বাঁধের স্থায়িত্ব বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছে পদ্মাপাড়ের বাসিন্দারা। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। ৫ দশকেরও বেশি সময় পদ্মাপাড়ের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা ছিল ভাঙনের ভয়াল জনপদ। তবে ২০১৮ সালে এসব এলাকায় স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণের পর পাল্টে গেছে দৃশ্যপট। এসব বাঁধ ঝুঁকিমুক্ত রাখতে বর্ষার শুরুতেই ফেলা হচ্ছে জিও ব্যাগ। বর্ষার আগে যে কাজ আরম্ভ করছে তাতে আমাদের অনেক উপকার, বা আমাদের এটা ফেরবো এরকমই আশা আমাদের ভিতরে আছে। প্রতি বছর বর্ষার সময় আমাদের এখানে নদী ভাঙে। এবার বর্ষার আগে আমাদের বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে, এতে আমরা খুব আনন্দিত। বর্ষাকালে ভাঙ্গনে যে ঠেকাইতেছে, ব্যাগ ফালাইতেছে, এটার জন্য আমরা খুশি। আমরা ভাঙ্গন থেকে বাইসে যাবো, আনন্দ লাগতেছে। বাঁধ টেকসই করার পাশাপাশি পদ্মাপাড়ের জনপদের জানমাল সুরক্ষায় প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার জিও ব্যাগ ফেলার লক্ষ্যমাত্রা কর্তৃপক্ষের। এবছর বর্ষা শুরু হওয়ার আগেই আমরা জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি। মোট ৩৪ লক্ষ জিও ব্যাগ এখানে আমরা ডাম্পিং করব। আশা করছি এবছর বর্ষাতে পদ্মার ডান তীরে কোনো রকম ভাঙন দেখা দিবে না, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই বর্ষার মধ্যেই প্রায় ১১ লক্ষ জিও ব্যাগ ইতিমধ্যে ডাম্পিং করা হয়েছে। ৩৪ লক্ষ জিও ব্যাগ ডাম্পিং এর টার্গেট রয়েছে। ভাঙন থেকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করে যাচ্ছি। সমগ্র শরীয়তপুর জেলাকে ভাঙনমুক্ত করার জন্য আমরা কাজ করছি। দ্রুত জাজিরা বাঁধ নির্মাণ সম্পন্নের মাধ্যমে এই জনপদের ভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিতের দাবি স্থানীয়দের। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর।